ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই অধ্যায়ের সি পার্টে বইতে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। প্রবলেম নাম্বার 1। প্রথমে কি বলছে যে দ্য ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল অফ কোম্পানি আর গিভিং বিলো। ইনিশিয়াল ক্যাশ আউটলে দিয়ে আছে 20,000 টাকা, এক্সপেক্টেড লাইফ দিয়ে আছে 5 ইয়ার, তোমার ভগ্নাবশেষ মূল্য নীল মানে কিছুই দেওয়া নেই, আর সিএপএটি দিয়ে আছে দেখো 5 বছরের, প্রত্যেক বছরে আলাদা আলাদা, 12,000 প্রথম বছরে, 6,000 দ্বিতীয় বছরে, এভাবে দিয়ে আছে 5টা বছরে সিএপএটি দিয়ে আছে, মানে ক্যাশ ফলো আফটার ট্যাক্স, ট্যাক্সের পরে যে সিএপএটি হয় সেটা দিয়ে আছে। এরপরে কি বলছে দ্য কোম্পানি কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, কস্ট অফ ক্যাপিটাল মানে ডিএফটা আমাদের দিয়ে আছে 10% অ্যান্ড পে ট্যাক্স রেট দিয়ে আছে 50%। দ্য প্রজেক্ট উইল বি ডিপ্রিসিয়েট ওয়ান এ স্ট্রেট লাইন বেসিস, মানে প্রত্যেক বছরে সমান ডিপ্রিসিয়েশন হবে, সেই রুলটা ইনরা ফলো করে। ক্যালকুলেশন কি করতে বলছে যে পে ব্যাক পিরিয়ড আমাদের নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে দ্বিতীয় নম্বরে বলছে দ্য রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্ট, মানে আর ও আইটা আমাদের বের করতে হবে। তারপরে কি বলছে দ্য রেট অফ রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, মানে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। তারপরে 4 নম্বরে কি বলছে এনপিভিটা আমাদের বের করতে হবে। আর 5 নম্বরে বলছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। তো এর আগেও যে কয়টা ক্লাস নেওয়া হয়েছে সেখানে পে ব্যাক পিরিয়ড আমরা শিখেছিলাম, এনপিভি নির্ণয় করে শিখেছিলাম, ডিসকাউন্ট পে ব্যাক শিখেছিলাম। আর আজকে যে নতুন বিষয় দুটি যুক্ত হয়েছে সেটা তোমার 1 নম্বর আর 3 নম্বর। তো এই পুরো অঙ্কটা করলে যে আমরা অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে যে ফার্স্ট ইয়ারে থাকতে যে ফিনান্সটা শিখেছিলাম সেইখানের এই সবগুলো নিয়মই আছে, তাহলে আমাদের সেই নিয়মগুলো জানা হয়ে যাবে। আর থার্ড ইয়ারে যে নতুন নিয়মগুলো সংযুক্ত হয়েছে এই বইতে সেইগুলো আমরা এর পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা সেই মানে আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, সেইটাই এখন এই বইতে আবার পুনরায় দেয়া হয়েছে। তো আমি এই যে পুরোর যে আর একটা কথা যে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা তোমার ডিএফ বের করে দেওয়া আছে, দেখো যে এইটা তো ডিএফ বের করে দেওয়া, আর আমাদের এখানে 10% দিয়ে আছে, তার মানে কি যে আমাদের ক্যালকুলেশন করলে ঠিক একই মানটা বের হয়। তাহলে আমরা এখানে ডিএফটা খাতায় বা অঙ্কে তুলবো না, কারণ আমরা ডিএফ বের করা দেখাই দেবো যে কিভাবে ডিএফটা আমাদের বের করতে হয়। তো আমি সম্পূর্ণ অঙ্কের যে মানটা আছে সম্পূর্ণ খাতায় তুলে নিয়েছি প্রতিবারের মতোই। তো আমি খাতায় সলিউশনে চলে যাচ্ছি। সলিউশনে আমাদের যে বিষয়টি প্রথমে লক্ষ্য করতে হবে, আমাদের রিকোয়ারমেন্ট কি বলছে। রিকোয়ারমেন্ট প্রথমে বলছে পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য আমাদের সিএফএটি থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, সিএফএটি। তারপরে এখানে আরও কি বলছে ডিসকাউন্ট পে ব্যাক নির্ণয়ের জন্য আমাদের পিভি, তারপরে ডিএফ আর সিপিভি আমাদের নির্ণয় করতে হবে। তো এই বিষয়গুলো নির্ণয় করার জন্য আমাদের কি যে মানগুলো বের করতে হবে ক্যালকুলেশন করে। তো আমাদের এখানে সিএফএটি দিয়ে আছে, মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কয় বছরে, 5 বছরে। তাহলে আমরা আমাদের এই অঙ্ক করার জন্য 8টা কলাম লাগবে। এইখানে 2টা কলাম আছে, এর সাথে সিএফএটির জন্য আর একটা, তাহলে 3টা। তাহলে আমাদের দ্য রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্ট এটা বের করতে গেলে আমাদের ইএটি এবং ডিপ্রিসিয়েশন বের করা লাগবে। তাহলে 3টার সাথে তাহলে ওই 2টা ঘর যোগ করি 5টা। আর লাস্টে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য আমাদের 3টা ঘর লাগবে। কোন 3টা ঘর, যে ডিএফ, পিভি আর সিপিভি। তাহলে 3টা ঘর হলো, তাহলে এদিকে 5টা তার সাথে 3টা 8টা, আমরা 8টা কলাম টেনে নিয়েছি। আর 5 বছর আছে, তার সাথে 2টা সারি যোগ করছি, মোট 7 সারি আর 8 কলাম। তাহলে আমাদের প্রথম কলামে হবে ইয়ার, এরপরে কি দিয়ে আছে সিএফএটি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিই তাহলে কি পাওয়া যায় আমাদের ইএটি। তাহলে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিই, কারণ আমাদের ইএটি বের করতে গেলে আমাদের ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে, ডিইপি। এরপর তাহলে সিএফএটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে
ই এ টি। আর আমাদের তারপরে আছে আমাদের কি, যে সি সি এফ এ টি, এইগুলো 5টা। আর আমাদের এই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের নির্ণয়ের জন্য যে 3টা ছকের কথা বলছিলাম, সেই 3টা কলাম হবে তোমার, প্রথমে হবে ডিএফ। ডিএফ আমাদের কত পার্সেন্ট দিয়ে আছে বইতে দেখো 10%, তাহলে আমরা এখানে একবারে লিখে দিই 10%। এরপরে কি আছে, ডিএফ এর পরে আমরা পিভি নির্ণয় করি, পিভি, আর এখানে সিপিভি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা প্রথম ইয়ারগুলো লিখে নিই, 1 2 3 4 5। তাহলে আমাদের প্রথম বছরে সিএফএটি আছে 12,000, তারপরে 6,000। তাহলে আমরা সিএফএটিগুলো পর্যায়ক্রমে লিখে নিই, 12,000, তারপরে আছে 6,000, তৃতীয় বছরে আছে 4,000, চতুর্থ বছরে আছে 10,000, পঞ্চম বছরেও 10,000। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন এখন নির্ণয় করতে হবে। আমাদের দেখো ইনিশিয়াল কস্ট কত আছে, তো ইনিশিয়াল কস্ট আউটলে আমাদের দিয়ে আছে কত, 20,000 টাকা। তাহলে আমাদের ইয়ার দেওয়া আছে, আমাদের ভগ্নাবশেষ কোনো মূল্য নেই বা ইয়ে নেই, তাহলে 20,000-এ আমরা 5 দিয়ে ভাগ করবো। আমাদের লাইফ টাইম দিয়ে আছে 5 ইয়ার, তার মানে আমরা 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, প্রতি বছরে 4,000 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন আমরা 4,000 লিখে দিই প্রত্যেক বছরে। এরপর আমরা সিএফএটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমাদের ইএটি থাকে। তাহলে ইএটি 12,000-এতে 4 চলে গেলে 8,000, 6,000-এতে 4 চলে গেলে 2,000, 4-এতে 4 চলে গেলে কিছুই থাকে না, 10-এতে 4 চলে গেলে 6,000, এইখানেও 6,000। তাহলে আমাদের টোটাল ইএটিটা লাগবে, তাই আমরা ইএটির যোগফল এখানে লিখব, যে 8 আর 2 10,000, আর 6 দুগুণি 12, তার মানে 22,000 টাকা হচ্ছে এই চারটার যোগফল। এরপর সিসিএফএটি নির্ণয় করতে হবে। সিসিএফএটি নির্ণয় কোন বিষয়, যে কিভাবে, যে 12,000 প্রথম বছরে আমরা লিখলাম 12,000, তারপরে যেটা আছে সেটা আমরা যোগ করব, 12 আর 6 18,000, মানে এইটার যোগফল এইখানে হবে। মানে প্রথম বছরেরটা বসে যাবে, দ্বিতীয় বছর এর সাথে যোগ হয়ে দ্বিতীয় বছরেরটাই বসবে, আর তৃতীয় বছরে হবে তৃতীয় বছরেরটার সাথে যোগ। তাহলে 18-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 22,000, 22-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 32,000, পঞ্চম বছরে 10,000 আছে, যোগ করি তাহলে হচ্ছে 42,000। এটা তোমার সিসিএফ এটি। এবারে ডিএফ এ আসি, আমাদের ডিএফ রেটটা কত দিয়ে আছে, 10%। আমি বইতে বলছিলাম যে আমাদের বইতে ডিএফ রেটটা বের করে দিয়ে আছে, আমরা নিইনি, কারণ কি, যে তোমরা যাতে ডিএফ রেটটা বের করতে পারো সেটা শেখানোর জন্য। তাহলে আমরা ডিএফটা কিভাবে বের করব, ডিএফ নির্ণয়ের জন্য আলাদা একটা সূত্র আছে, ডিএফ। আমি এখানে ওয়ার্কিং হিসেবে দেখাই দিই তোমাদের খাতায়, অঙ্কে যখন করবো তখন নিচেই ওয়ার্কিংটা দেখাই দিবা। ডিএফ নির্ণয়ের একটা সূত্র আছে 1/1 প্লাস ইন্টারেস্ট রেট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট রেট 10% আছে, তাহলে আমরা এখানে 0.10 দেখাই, ঠিক আছে। তাহলে আমরা দেখো ক্যালকুলেশন করি, যে 1 ভাগ, তাহলে 1-এর সাথে 0.1 যোগ করলে 1.1 সমান কত আসে, দেখো যে 0.909, তারপরে 09 আছে, তার মানে আমরা 1 নিতে পারি, 4টা নেব, 4টা সংখ্যা বা 3টা সংখ্যা নেব। এরপরে দ্বিতীয় বছরেরটা নির্ণয়ের জন্য আমরা কি করব, ক্যালকুলেটরে সমান পেস্ট করব। কত আসতেছে দেখো, দ্বিতীয় বছর আসতেছে 0.8264, তৃতীয় বছরের জন্য তৃতীয়বারের মতো পেস্ট করব 0.7513, চতুর্থ বছরের জন্য আমি পেস্ট করলাম যে 0.6830 আছে 30, পঞ্চম বছরের জন্য আমি পেস্ট করলাম 5 বার, তাহলে 62
09 আছে। আমার 5টা তোমার বইতে দেখো এই মানগুলোই দেওয়া আছে, আমি প্রথম যে সময় বইতে তোমার ভিডিওতে দেখাচ্ছিলাম তখন। তাহলে আমরা এই 5টা বের করা শিখলাম যে কিভাবে বের করতে হয়। এরপরে আমরা পিভি নির্ণয় করব। পিভিটা কিভাবে নির্ণয় করব, যে এই সিএফ এটির সাথে ডিএফ গুণ করলে আমাদের পিভিটা বেরোবে। পিভি মানে কি, প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমাদের সিএফ এটি প্রথম বছরে আছে 12,000, এর সাথে আমরা গুণ করব ডিএফ। ডিএফ প্রথম বছরেরটা কত আছে, 0.9091, কয় টাকা আসে, 10,909 টাকা। তাহলে আমরা পিভিতে এটা লিখব যে 10,909 টাকা। এরপরে দ্বিতীয় বছরে সিএফ এটি আছে 6,000 টাকা, গুণ তার সাথে গুণ করব দ্বিতীয় বছরে ডিএফ, তাহলে কত আছে 0.8264, কত আসতেছে যে 4,958 টাকা, 4,958 টাকা। এরপর তৃতীয় বছরে সিএফ এটি আছে 4,000 টাকা, এর সাথে গুণ করব তৃতীয় বছরে ডিএফ 0.7513, কত আসতেছে 3,005 টাকা। চতুর্থ বছরে আছে 10,000 টাকা, এর সাথে গুণ করব চতুর্থ বছরের ডিএফটা, কত আছে 0.6830, 6,830, 6,830। এরপরে পঞ্চম বছরে আছে 10,000, তার সাথে গুণ করব কত, পঞ্চম বছরের ডিএফটা, আমাদের পঞ্চম বছরের ডিএফ আছে দশমিক বা 0.6209, কত আসতেছে 6,209 টাকা, 6,209। এটা তোমার আমাদের পিভিটা বের হলো। আমাদের তাহলে টোটাল পিভিটা বের করতে হবে। টোটাল পিভি বের করার আগে আমরা এই সিপিভিটা নির্ণয় করি। সিপিভিটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে, সিএফ এটির মতো। আমরা সিএফ এটির সাথে পর্যায়ক্রমে যোগ করে আমরা সিসিএফ এটি নির্ণয় করেছিলাম। আমরা সিপিভিটাও একইভাবে নির্ণয় করব, যে পিভির সাথে পর্যায়ক্রমে পিভিগুলো যোগ করে দেবো। তাহলে আমার প্রথম বছরে আছে 10,909 টাকা, তাহলে ক্যালকুলেটারে লিখে নিই 10,909 যোগ তারপরের বছরটা আমরা যোগ করব, তাহলে কত আছে 4,958, কত আসতেছে 15,867। তাহলে আমরা এখানে লিখি 15,867। তৃতীয় বছরেরটা এরপরে যোগ করব, কত আছে 3,005 টাকা, কত হচ্ছে 18,872। এরপর চতুর্থ বছর যোগ করব, কত আছে 6,830, 25,702। পঞ্চম বছরেরটা যোগ করব, এরপর 6,209 আছে, 31,911। এইটা তোমার সম্পূর্ণ যে সিপিভিটা আমরা পাইছি সেইটা তোমার পেলাম। এর সাথে এইটা আমাদের তাহলে টোটাল পিভিটা কত হবে, পিভি সমান সমান আমাদের এই যোগফলটা তাহলে হবে, কারণ আমরা এই কয়টা যোগ করে এখানে যোগফল নামাইছি। তাহলে কত হচ্ছে 31,911। এইটাই তোমার ছিল এই অঙ্কের ক্যালকুলেশন। এই অঙ্কের ক্যালকুলেশন করাগুলোই মেন, আর সূত্রটা একটু মনে রাখা এটা মেন। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে প্রথমে কি বলছে, যে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে 1 নম্বর। তাহলে আমরা করি। একে কি বলছে, যে পে ব্যাক নির্ণয় করতে বলছে। তাহলে পে ব্যাক নির্ণয়ের সূত্র আশা করি তোমরা সবাই পারো, কারণ এর আগেও পে ব্যাক নির্ণয়ের জন্য ক্লাসগুলো নেওয়া হয়েছে। তাহলে আমরা পে ব্যাক নির্ণয়ের জন্য সূত্র, যেটা a + NCO - C ভাগ কত D,
তাহলে আমাদের এইখানে এই এ ডি সি এর মানগুলো ধরতে হবে, তার জন্য আমাদের এই ক্যালকুলেশন করা। তাহলে আমরা প্রথমে কোন মানটা নেব? আমাদের প্রথমে যে মানটা ধরতে হবে সেটা সি এর মান। সি এর মান আমাদের সি এফ এটির যেটা, সেইটা আমরা সি এর মান ধরবো কিভাবে? যে আমাদের এনসিও কত দিয়ে আছে, মানে ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট আমাদের বইতে দিয়ে মানে অঙ্কে দিয়ে আছে, দেখো উপরে একদম 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার বেশি হবে না, 20,000 টাকার কম, সব থেকে কাছাকাছি কোন টাকাটা আছে সেইটা আমাদের হবে সিএফএটি। যে ঘরে আছে ওইটা ঘরের টাকাটা আমাদের কোনটা সবচেয়ে 20,000 টাকার কাছে হবে, বেশি হবে না 20,000 টাকার, সেইটা আমাদের সি হবে। দেখো সিএফএটির ঘরে আমাদের 18 আছে দ্বিতীয় সারিতে, তাহলে এইটা হবে আমাদের সি 18,000 টাকা, কারণ পরেরটাই 22,000 টাকা, তার মানে বেশি হয়ে যায়, তাহলে এটা আমাদের সি। আর সি ঘরের যে ইয়ারটা থাকবে সেইটা আমাদের এ, তাহলে আমাদের যে সি ঘরে এ মানে ইয়ার আছে 2 ইয়ার, এটা আমাদের এ। আর ডিটা হবে কোনটা, যে সি ঘরের যে ঘরটা থাকবে এই সমান সমান এই ঘর ধরলাম, সিএফএটির ঘরের পরবর্তী বছর আমাদের এইখানে, তাহলে এই ইয়ারের পরবর্তী বছর কোনটা আছে বা সি এর পরবর্তী বছর কোনটা আছে, সিএফএটির ঘরের 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকা আমাদের ডি। তোমার পে ব্যাক নির্ণয়ের জন্য এই মানগুলো আমাদের ধরা লাগবে। তাহলে আমরা এখানে মানগুলো সব পেয়ে গেছি। তাহলে এ আমরা কত পাইছি, 2 বছর, প্লাস এনসিও মানে ইনিশিয়াল কস্টটা আমাদের ছিল 20,000 টাকা। এরপর এর থেকে বিয়োগ করব, আমরা সি পাইছি 18,000 টাকা, ভাগ কত আমাদের এই ডিটা 4,000 টাকা। তাহলে 2 প্লাস 18 থেকে বাদ দাও, 20-এর থেকে 18 বাদ দিলে 2 আর 4, তাহলে এটা ক্যালকুলেশন করো যে 2,000 ভাগ 4 কত হচ্ছে 0.5 আসতেছে। তাহলে এটা আমরা একবারে যোগ করে দেখাই দিই, 0.5 ইয়ার। এটা আমাদের এক নং রিকোয়ারমেন্টের উত্তর, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এই 1 নম্বরের উত্তরটা। আর 2 নম্বরে কি বলছে আমাদের, যে দ্য রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টটা আমাদের বের করতে বলছে। তাহলে অরিজিনাল ইনভেস্ট বের করার জন্য আমরা প্রথমে আরেকটা পেজ নিয়ে নিই, আরেকটা পেজ আমরা এইখানে রাখলাম। অরিজিনাল ইনভেস্ট বের করতে বলছে রিকোয়ারমেন্ট 2-তে। অরিজিনাল ইনভেস্টের ছোট একটা মিনিং আছে, মিনিংটা হলো যে আর ও আই নির্ণয়ের একটি সূত্র আছে কি, যে এভারেজ ইএটি। আমি সংক্ষেপে লিখলাম এটা ইএটি, এর ভাগ করব কত দিয়ে, অরিজিনাল ইনভেস্ট, আমাদের টোটাল যে ইনভেস্টটা ছিল সেইটা। অরিজিনাল ইনভেস্টমেন্ট এর সাথে গুণ করব কত, 100। এটা তোমার আর ও আই নির্ণয়ের সূত্র। তাহলে এখানে একটা দেখার বিষয় কি, যে আমাদের এভারেজ ইএটি বের করতে হবে। আমাদের টোটাল ইএটি কত আছে, দেখো আমি অঙ্কে প্রথমেই বলছিলাম এটা যোগফল নামায় রাখছিলাম যাতে আমরা এভারেজ ইএটিটা বের করতে পারি। আমাদের এভারেজ মানে টোটাল ইএটি আছে কত, 22,000 টাকা। টোটাল ইএটিকে আমরা আমাদের লাইফ টাইম দিয়ে ভাগ করব, ঠিক আছে, তাইলে এভারেজ ইএটি পাবো। আমাদের লাইফ টাইম দিয়ে আছে 5 ইয়ার, তাহলে ভাগ করো কত আসতেছে, 22,000 ভাগ 5 আসতেছে 4,400 টাকা, 4,400 টাকা। এইটা আমাদের মানে এভারেজ ইএটি। তাহলে আমরা এভারেজ ইএটি পেয়ে গেলাম কত, 4,400। তাহলে ভাগ করব কত দিয়ে, অরিজিনাল ইনভেস্ট আমাদের কত আছে বলছিলাম তো, মানে প্রথমে যে ইনভেস্ট করছিলাম ওইটা আমাদের ইনভেস্ট আছে 20,000 টাকা, এর সাথে গুণ করব 100। তাহলে এটা ক্যালকুলেশন করো, গুণ 100 ভাগ হচ্ছে 20,000, আসতেছে কত, 22%।
কারণ 100 দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্ট লিখতে হবে। তাহলে এটা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে যে দ্য রেট অফ রিটার্ন অন এভারেস্ট ইনভেস্ট। এভারেস্ট ইনভেস্ট বের করতে বলছে, আর আর মানে ARR। ঠিক আছে, তাহলে এভারেস্ট এইটার মানে একটা মিনিং আছে যে ARR, এর মিনিং কি? যে দ্য রেট অফ রিটার্ন অন এভারেস্ট ইনভেস্ট। তাহলে এটা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, আমরা ফার্স্ট ইয়ারে থাকতে এই অঙ্কগুলো করেছিলাম। এটা নির্ণয়ের জন্য ঠিক একই সূত্র, সেম ধরতে গেলে এভারেজ EAT এর ভাগ করব এভারেজ ইনভেস্ট দিয়ে। ঠিক আছে, এভারেজ ইনভেস্ট দিয়ে। তারে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এই অঙ্কেও দেখো আমরা এভারেজ EAT আগে বের করে নিয়ে নিয়েছি, তার মানে বের করা লাগবে না। তাহলে এভারেজ ইনভেস্ট আমাদের বের করা লাগবে। তাহলে আমাদের টোটাল ইনভেস্টকে, যে ইনভেস্ট থাকুক সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ ইনভেস্ট বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ইনভেস্ট আছে 20,000 টাকা, তারে আমরা ভাগ করব 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10,000 টাকা। এটা আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এভারেজ EAT আছে 4,400, তার ভাগ করব 10 দিয়ে, গুণ করব 100 দিয়ে। তাহলে 4,400 গুণ 100 ভাগ হচ্ছে 10,000, কত হচ্ছে? 44%। 44%, কারণ 100 দিয়ে গুণ আছে, তাহলে আমরা এটা পার্সেন্ট লিখতে হবে। এরপর 4 নম্বরে আমাদের কি বলছে? রিকোয়ারমেন্ট 4-এ বলছে যে দেখো NPV বের করতে বলছে, নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? যে নেট প্রেজেন্ট ভ্যালুর একটা সূত্র আছে যে টোটাল TPV, টোটাল প্রেজেন্ট ভ্যালু ভাগ মানে বিয়োগ NCO, মানে আমাদের টোটাল যে পিভিটা বের হবে। এই যে আমরা অঙ্কে করছিলাম পিভি নির্ণয় করছিলাম, এই যে এখানে টোটাল যে আমাদের পিভিটা নির্ণয় করছিলাম, এইটার থেকে আমাদের NCO মানে ইনিশিয়াল কস্ট, মানে প্রাথমিক যে ব্যয়টা আমাদের, প্রাথমিক দেখো ইনিশিয়াল ক্যাশ আউটলে আমাদের 20,000 টাকা দেওয়া ছিল, এইটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা টোটাল পিভি প্রেজেন্ট ভ্যালু কত পাইছি? এটা এই দেখো সূত্র লেখাই একটু ঝামেলা হয়ে গেছে, যে আমরা প্রথমে NPV নেট প্রেজেন্ট ভ্যালু সমান সমান TPV বিয়োগ NCO। ঠিক আছে, মূল কথাটাই লেখা হয়েছিল না। তাহলে আমরা এখানে মানটা পাতাই TPV আমরা কত পাইছি? টোটাল প্রেজেন্ট ভ্যালুটা পাইছি দেখো যে 31,000 কত? 31,911। তাহলে আমরা TPVটা এখানে লিখে নিই 31,911। আর NCO আমাদের কত দিয়েছিল? ইনিশিয়াল যে কস্টটা দিয়েছিল 20,000 টাকা। তাহলে এটার থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? যে 11,911, 11,911, এইটা তোমার টোটাল পিভি নেট প্রেজেন্ট, মানে এটা হলো NPV মানে নেট প্রেজেন্ট ভ্যালু। এরপরে 5 নম্বর আমাদের রিকোয়ারমেন্টে কি বলছে? 5 নম্বর বলছে যে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। আমরা এর আগেও একটি ক্লাসের ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য একটি অঙ্ক দেখাইছিলাম, তারপরে পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য ক্লাস নিয়ে আছে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ক্লাসটা দেখে এসো। আর তাহলে আমরা 5 নম্বর সলিউশন করি। 5 নম্বর কি বলছে? ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড আর পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য একই সূত্র, শুধু মানগুলো আমাদের ভিন্ন ধরতে হবে। A প্লাস NCO মাইনাস C ভাগ D। তাহলে এইখানে লক্ষ্য করো, আমরা এই যে CFAT নির্ণয় করি কিসের জন্য?
আমাদের এই সিডি এর মান ধরার জন্য। এই সিএফ এটি ছিল আমাদের পে ব্যাক নির্ণয়ের জন্য এই পর্যন্ত, ঠিক আছে। আর এর পরের যে তিনটা ছক টেনেছিলাম, এটা আমি বলেছিলাম যে ডিসকাউন্ট পে ব্যাক নির্ণয়ের জন্য এই তিনটা ছকে আমাদের কাজ করা লাগবে। তো আমাদের এই ডিসকাউন্ট পে ব্যাক নির্ণয়ের জন্য আমরা ডিএফটা ধরেছি, তারপরে ডিএফ এর পিভি বের করেছি, তারপরে সি পিভিটা নির্ণয় করেছি। তো আমাদের পেব্যাক নির্ণয়ের মতো আমাদের এখানে একই কাজ প্রথমে করতে হবে। কি করতে হবে, যে আমাদের প্রথমে সি এর মানটা ধরতে হবে। কোন কলাম থেকে? সিপিবি এর কলাম থেকে, ঠিক আছে। তাহলে আমাদের সি কোনটা ধরতে হবে, যে আমি বলছিলাম যে আমাদের ইনিশিয়াল যে কস্টটা থাকবে, আমাদের এখানে আছে 20,000। এই 20,000 টাকার কাছাকাছি যেটা থাকবে সেটা আমরা ধরবো, 20,000 টাকার বেশি হবে না। তাহলে আমাদের এইখানে দেখো কত দিয়ে আছে, যে 15,000, 18,872, 18-র পরে 25 চলে গেছে, তার মানে আমরা 25-এ যাবো না, 18,000 টাকা আমাদের সিটা হবে। এটা তোমার ডিসকাউন্ট পেব্যাক নির্ণয়ের জন্য এটা। তাহলে সি বছরের ঠিক যে ইয়ারটা থাকবে সেটা আমাদের হবে তোমার এ। তাহলে এখানে আছে 3, এটা ডিসকাউন্টের জন্য এ। তাহলে ডি কোনটা হবে? ডি হবে আমাদের এ ইয়ারের, মানে এ বছরের যে পিভি থাকবে সেই পিভির পরবর্তী বছর। আমাদের এ বছরের পিভি আছে 3,005 টাকা, তার পরবর্তী বছর আছে 6,830 টাকা, এটা আমাদের ডি হবে, ঠিক আছে। তো তাহলে আমি সম্পূর্ণ মানগুলো আমরা পেয়ে গেছি, মানগুলো এখানে লিখে নিই। যে এ সমান সমান পাইছি আমরা 3 বছর, প্লাস এনসিও আছে আমাদের 20,000 টাকা, তার থেকে আমরা সিটা বাদ দেব 18,872, তারে ভাগ করব ডি দিয়ে, ডি পাইছি 6,830। তাহলে এটা আমরা ক্যালকুলেশনে চলে যাই, ক্যালকুলেটরে, যে 3 প্লাস কত হচ্ছে 6,830, 20,000 থেকে ভাগ দিই, যে 20,000 ভাগ কত 18,872, 1,128। এই 1,128টা আমরা ভাগ করব কত দিয়ে? 6,830 দিয়ে। কত আসে দেখো, 0.165 সমান সমান, এটার সাথে যোগ করলে হবে 3.17। আমরা এই 6 মানে পয়েন্টের পরে 2টা সংখ্যা নেব, এর বেশি এই অঙ্কের ক্ষেত্রে নেওয়া যাবে না, 2টা নেব। তাহলে আমাদের এখানে 6 আছে, এই পাশে 5, তার মানে 1 যোগ করে আমরা 7 দেখাই দিচ্ছি, এটা ইয়ার। এটা 5টা রিকোয়ারমেন্টের অ্যান্সার আমরা পেয়ে গেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝে না থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো ক্লাস আপলোড করলে তোমরা সেগুলো সাথে সাথে পেতে পারো। আর একটা বিষয় তোমাদের নলেজে দিই, যে তোমরা যারা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের আমার ক্লাসগুলো পেতে, শুধু এই বইয়ের ক্লাসগুলো পেতে অসুবিধা হচ্ছে, তাহলে কি করবা, তোমরা আমার চ্যানেলে যাও, যে দেখো যে প্লে লিস্টে আমার প্রত্যেকটা বইয়ের নাম লেখা আছে। আর যে বইয়ের নাম লেখা আছে ঠিক সেইখানে শুধু সেই বইয়ের ক্লাসগুলো সেভ করা আছে প্লে লিস্টে। তো তোমরা ওইখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে জানাও। আর কি, ধন্যবাদ সবাইকে।